আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা গ্যাস্ট্রো লিভারের একটা রোগ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সেটা হচ্ছে এইচ পাইলোরিক। এইচ পাইলোরিক কেন হয়, কি করা যায় এবং ইউনানি চিকিৎসা এর সমাধান কী? এইচ পাইলোরিক একটা ব্যাকটেরিয়া, যেটা মূলত হ্যালিকোব্যাকটেরিয়া নামে পরিচিত। এই হ্যালিকোব্যাকটেরিয়া এটা কি হয় যে মানুষের শরীরের যে স্টোমাক আছে, মানুষের শরীরের চোখ আছে, ক্ষুদ্রতন্ত্র আছে, বৃহদন্ত্র আছে, এসব জায়গায় কী হয়, এগুলো তৈরি হয়। এখন এই হ্যালিকোব্যাকটেরিয়া 1982 সালে এই দুইজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার করে। কিন্তু ইউনানি চিকিৎসা বিজ্ঞান অনেক আগে থেকেই এই ব্যাকটেরিয়া সম্পর্কে একটা ইঙ্গিত দিয়ে আসছে। তো এই ব্যাকটেরিয়া কি কারণে আসলে ডেভেলপ হয়, আসলে কি এটা ব্যাকটেরিয়া নাকি এটা কি কারণে ডেভেলপ করা যায় বা কী চিকিৎসা আছে? তো এই অটো ইমিউনি ডিজিজ বলা হয় এটাকে, কিন্তু আসলে এই অটো ইমিউনি ডিজিজ কোনো স্পেসিফিক কারণে কিন্তু তৈরি হয় না। স্পেসিফিক কারণ যখন মানুষের শরীরের নিজের দেহের যেই ইমিউনিটি সিস্টেম আছে, তাদের নিজের ডেভেলপকৃত ব্যাকটেরিয়া, যেটা আমাদের দেহে উপকারিত ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার সাথে নিজেদের সাথে যুদ্ধ করা শুরু করে দেয়। তার মানে এই সেনা বা এই ব্যাকটেরিয়াগুলো কি হয়, তখন নিজেদের যুদ্ধ করার ফলে আমাদের শরীরে এই ধরনের সমস্যা তৈরি হয়। তো এই ব্যাকটেরিয়া ডেভেলপ হলে আমাদের কি কি লক্ষণ হয়? অনেকে এইচ পাইলোরিক হওয়ার সাথে সাথে অনেকের আইবিএসের সমস্যা হয়, অনেকে ডিসেন্ট্রি হয়, অনেকে পেট ব্যথা হয়, অনেকে মল মল আসতে বা আসার অনুভূতি হয়, এই ধরনের সমস্যা হয়। কিংবা মল হওয়ার কথা কিন্তু হওয়ার ভাব আছে কিন্তু মল হচ্ছে না। অথবা আমাদের যে স্মল স্টাইন আছে বা লার্জ স্টাইন অনেক সময় সিস্ট হয় এই এইচ পাইলোরিক এই ব্যাকটেরিয়া ডেভেলপ হওয়ার ফলে। তো এই ব্যাকটেরিয়া যখন ডেভেলপ হয় তখন মূলত আমাদের শরীরে দুই ধরনের আখলাত বা দুই ধরনের ধাতু রসের সমস্যা হয়। একটা হচ্ছে সওদা, একটা হচ্ছে সফরা। সওদা মানে হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে সফরা মানে হচ্ছে পিত্ত। এই পিত্ত এবং এই বাইল যখন অনেক বেশি বিদগ্ধ হয়ে যায়, অনেক বেশি উষ্ণ হয়ে যায়, অনেক বেশি তেজস্কার হয়ে যায়, তখন এই ধরনের সমস্যা হয়। এবং সওদা যখন সফরার সাথে মিক্স হয়ে একটা বিদগ্ধতা সৃষ্টি করে, তখন এই ধরনের সমস্যা হতে পারে। তবে আমরা ইউনানি ফিজিশিয়ানরা বলে থাকি এই দুই মেজাজের বেশিরভাগ পাওয়া যায়, কিন্তু যেটা বলগামী, যেটা সওদাবি এবং যেটা হচ্ছে দামাবি, এই চারটা মিজাজের কিন্তু হতে পারে। তবে বেশিরভাগ হচ্ছে সওদা এবং সফরা, এই দুই মিজাজে বেশি পাওয়া যায়। তো এই দুই মিজাজ যখন বেশি পাওয়া যায় তখন আমরা এই দুই মিজাজের জন্য আলাদা একটা ট্রিটমেন্ট দিয়ে থাকি। যেমন সফরা যখন বেড়ে যায় তখন তাকে ঠান্ডা প্রকৃতির খাবার এবং অ্যান্টিব্যাকটেরিয়াল খাবার, যেগুলো ঠান্ডা উষ্ণতাকে অ্যাভয়েড করবে এবং ব্যাকটেরিয়াকেও কী করবে, প্রোটেক্ট করবে, সে ধরনের খাবার। শুধু ব্যাকটেরিয়া প্রোটেক্ট হলে হবে না, উষ্ণ প্রকৃতির ব্যাকটেরিয়া হতে পারে, শীতল প্রকৃতির ব্যাকটেরিয়া হতে পারে, মানে আর্দ্র প্রকৃতির ব্যাকটেরিয়া হতে পারে। এখন ব্যাকটেরিয়ার যে টেম্পারেচার, কোন টেম্পারেচারে তার ব্যাকটেরিয়া ডেভেলপ হচ্ছে, সেই ব্যাকটেরিয়া সেই টেম্পারেচারকে আমরা কি করব, মানে তাকে প্রোটেক্ট করব, তাকে আমরা রহিত করে দেবো। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। এবং ওই অর্গানে কোন আখলাত আধিক্য হচ্ছে বা কোন আখলাতের ঘাটতি আছে, সেটাকে আমরা কি করব, বাড়িয়ে দেবো। যেমন ধরেন তার শরীরের বিলিরুবিন বেড়ে যাচ্ছে বা সফরা বেড়ে যাচ্ছে, তার মানে তার শরীরের সফরার ডেভেলপ হচ্ছে বেশি। তাহলে আমরা তার শরীরে সফরাকে রিলিজ করার জন্য বা সফরা কমানোর জন্য তাকে ঠান্ডা প্রকৃতির খাবার আমরা কি সাজেস্ট করব, এবং উষ্ণ প্রকৃতির খাবার একদমই অ্যাভয়েড করব। তাহলে কী হবে, তার ওই যে অ্যান্টিবডি বা ওই যে তার শরীরে যে আপনার কী বলা অটো ইমিউনি সিস্টেম আছে, এই অটো ইমিউনি সিস্টেমটা কী ডেভেলপ হবে এবং তারা নিজেদের ভিতরে যুদ্ধ করবে না। হ্যাঁ, তো এই যুদ্ধ করা থেকে আমরা তাকে কী করবো, সেভ করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এবং এরপরে কাজ হচ্ছে যে সফরা গেল সওদা, যখন সওদা আধিক্য হচ্ছে তখন সওদার জন্য আমরা কী করতে পারি, সওদা যখন ডেভেলপ হচ্ছে তখন সওদাকে আমরা কমানোর জন্য যে
সফরা জাতীয় অথবা উষ্ণ আর্দ্র জাতীয় খাবার তাকে কী করবো, সাজেস্ট করবো, উষ্ণ আর্দ্র জাতীয় ওষুধ তাকে সাজেস্ট করবো, যাতে কী হবে এই অবস্থা থেকে তার ডেভেলপ হয়। কারণ তখন তার মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা যে ধরনের হোক না কেন সেটা কী হবে, একটা ব্যালেন্সিং অবস্থা তৈরি হবে, ব্যালেন্সের অবস্থা তৈরি হবে। তো এটা হচ্ছে 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে যে এই যে খাবারগুলো আমরা দেব বা কোন ধরনের খাবার আসলে এই রুগীদেরকে, এই সফরাবি এবং হচ্ছে সওদাবি এই রুগীদের ক্ষেত্রে আমরা কোন খাবার দিতে পারি। সওদাবিক রুগীদের জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাজেস্ট করে থাকি যে জ্যৈষ্ঠ মধু, আপনার হচ্ছে উষ্ণ আর্দ্র খাবার বলতে যেমন হচ্ছে আমাদের গাজর, লাউ, পেঁপে এই ধরনের খাবার আমরা কি সাজেস্ট করে থাকি, যাতে তার সফরা আরও বিদগ্ধ না হতে পারে বা সফরা যাকে উষ্ণ আরও না হতে পারে। তো এটা হচ্ছে সফরার ক্ষেত্রে গেল। এবং তাকে ঠান্ডা খাবার, যেমন ধরেন বিশেষ করে অম্ল আধিক্য ঠান্ডা, যেমন অম্লর সাথে যে ঠান্ডাটা মিক্স করে, যেমন ধরেন লেবু যখন আপনি এই রুগীদেরকে সাজেস্ট করবেন, অনেকে বলে যে লেবু খান তাহলে হজম ভালো হবে, অনেকে বলে অমুক খাবার খান তাহলে আমলকি খান হজম ভালো হবে। এই রোগীর ক্ষেত্রে আমলকি, লেবু খুবই ডেঞ্জারাস এবং এটা অবশ্যই দেওয়া যাবে না। এরপরে আসেন যে সফরার ক্ষেত্রে তাকে এই দুই ক্ষেত্রেই কিন্তু মাংস একেবারে নিষেধ করতে হবে। এবং এই সফরার ক্ষেত্রে, বিশেষ করে সফরার ক্ষেত্রে চা, কফি, মাংস এবং হলুদ জাতীয় খাবার, মানে হলুদ যেহেতু উষ্ণ জাতীয় খাবার, মশলাজাতীয় খাবার, এগুলো কিন্তু একেবারে অ্যাভয়েড করতে হবে। তাহলে কী হবে, এই মিজাজ থেকে বা এই টেম্পারেচার থেকে সে অবস্থা থেকে সে মানে উপকৃত হবে। এটা হলো এই স্পলরকে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা এই ধরনের চিকিৎসা দিয়ে থাকি। এখন বলেন এই ইউনানি সেক্টরে এই চিকিৎসা আসলে কতটুকু সম্ভব। ইউনানি চিকিৎসার ক্ষেত্রে এটা 100% ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আল্লাহ এই ইউনানি সেক্টরে এমন একটা সিস্টেম দিয়েছে যে দেহের অল্টারনেটিভ, দেহ যখন কোন টেম্পারেচারের আক্রান্ত হচ্ছে তখন তার অল্টারনেটিভ হিসেবে আমরা কী করতে পারি, এই সাজেশন দিতে পারি। ধরুন একজন রুগী বরফের ভিতরে আছে, একটা বরফ ঘরের ভিতরে আছে, তো অনেক বেশি ঠান্ডা লাগছে, তো আপনি তাকে কি বলবেন, এই নিন 1 গ্লাস ঠান্ডা লেবুর পানি খান, তাহলে তার শরীরে কিন্তু অনেক বেশি ঠান্ডা ডেভেলপ হয়ে যাবে। ঠিক একজন রুগী অনেক বেশি গরমের থেকে আসছে, অনেক কায়িক পরিশ্রম করছে, তাকে যদি বলেন এই নিন 1 গ্লাস চা, মানে 1 কাপ চা খান বা এক কাপ কফি খান, তাহলে কিন্তু তার শরীরে অনেক বেশি সফরা আধিক্য হবে। এই খাদ্য অভ্যাস চেঞ্জ না করার ফলে আমাদের শরীরের এই ধরনের মুভমেন্ট তৈরি হচ্ছে। তো এইভাবে আমরা এই ইউনানি সিস্টেমটাকে মানে আমরা চিকিৎসা দিয়ে থাকি। তো যাদের এই স্পাইরোইড আছে তারা কিন্তু অনেক বেশি সমস্যায় ভোগে। তারা বলে অনেক ডাক্তার দেখাচ্ছি, কিন্তু আমি যখন ওষুধ খাই তখন আমার মেন্টালি সমস্যা হচ্ছে, আমার ফিজিক্যালি সমস্যা হচ্ছে, কিন্তু আমি ওষুধ খেয়ে যাই, যতক্ষণ খাই তখন ভালো থাকি, যখন খাই না তখন আবার এই ধরনের সমস্যা হচ্ছে। তো এই স্পলরিক হওয়ার পিছনে 1 নম্বর কারণ হচ্ছে খাদ্য অভ্যাস, 2 নম্বর হচ্ছে যে আমরা এই টেম্পারেচার মেনটেন করি না। কোনো চিকিৎসক এই ধরনের টেম্পারেচার মেনটেন করতে চান না, তারা মনে করেন ওষুধ খাবেন ভালো থাকবেন, সিমটম অরই চিকিৎসা। আমাদের এই সেক্টরে কোনো সিমটম অরই চিকিৎসা হয় না, আমরা মূল কারণ ডায়াগনোসিস করি যে কোন টেম্পারেচারে রোগীর রোগ বাড়ছে, এটার উপর ডিপেন্ড করে আমরা চিকিৎসা দিয়ে থাকি। তো এখন আমরা কি করব, আমরা এই টেম্পারেচারকে মোটিভেট করার জন্য আমরা অনেক সময় উষ্ণ প্রক্রিয়া অনেকগুলো আমাদের খাবার আছে, অনেকগুলোই আছে, সেগুলো অ্যাভয়েড করি এবং আমাদের আর্দ্র প্রকৃতির যেই ওষুধগুলো আছে সেগুলো সাজেস্ট করে থাকি। তার মাধ্যমে রুগী আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে অনেক রুগী ভালো হচ্ছে। তবে কিছু ব্যাপারটা আছে যে কিছু রোগে দেখা যায় যে এই স্পাইরোকের সঙ্গে ফ্যাটি লিভার হয়, অনেকে কিডনি ডিজিজ আছে, ন্যাফ্রনগুলো ভালো কাজ করছে না, অথবা কারো ক্ষেত্রে দেখা যায় যে তাদের শরীরে লিভারের সমস্যা আছে অথবা ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে একটু এক্সেপশনাল, তাদের সময় লাগে, তাদের অনেক বেশি সমস্যা হয়। এই স্পাইরোকের সঙ্গে কিন্তু অনেকের আলসারও হয়, অনেকের কী বলা হয় আইবিএসের সমস্যা থাকে। তো এগুলো বিবেচনা করে আমরা চিকিৎসা করে থাকি। তো যারা এই ধরনের সমস্যায় আক্রান্ত আছেন, দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, কোনো ফল পাচ্ছেন না, আপনারা যোগাযোগ করতে পারেন, ঘরে বসে চিকিৎসা করতে পারবেন। সেক্ষেত্রে কিছু নিয়ম মেনটেন করতে হবে, কিছু সরাসরি দেখা করলে সবচেয়ে বেটার হয়, তবে নিয়ম মেনটেন করে আমরা তাদেরকে ডায়াগনোসিস করি কোন ধরনের সমস্যা সে ভুগছে, কোন টেম্পারেচারের সমস্যা হচ্ছে, তো সেগুলো ডায়াগনোসিস করে তাকে চিকিৎসা দিয়ে থাকি। তো
এইচ পাইলোরি কি হলেই যে আপনি দীর্ঘদিন এই চিকিৎসা করতে হবে এমনটা না। আপনি সর্বোচ্চ কারো ক্ষেত্রে 1 মাস লাগতে পারে, কারো ক্ষেত্রে 2 মাস লাগতে পারে, কারো সর্বোচ্চ 3 মাস লাগতে পারে। ইনশাআল্লাহ এর ভিতরে আপনি কী হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন যে আমরা কোন মানে সিমটমগুলো বেশি প্রকাশ পাই, কারো ক্ষেত্রে কোন সিমটমগুলো বেশি প্রকাশ পায়। আমি কিছুদিন আগে একটা রোগী দেখছি যে উনি বলছে যে আমার সিস্ট হয়েছে। কোথায়? স্মল ইনস্টাইনে সিস্ট হয়েছে এবং লার্জ ইনস্টাইনে সিস্ট হয়েছে। সিস্ট হচ্ছে পানির মতন একটা সিস্ট হয়েছে। তো এই যে ক্ষুদ্রতম বৃহত্তম সিস্ট হওয়ার কারণ হচ্ছে যে এইচ পাইলোরি। হ্যাঁ, এই কখনো এইচ পাইলোরিকে যে হওয়ার ফলে যে সিস্টটা হয়, এই সিস্টটা কখনো কী করবেন না, আপনারা মানে অপারেশন করবেন না। অপারেশন করলে এটা আবার হওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনি মূল কজেস কী করতেছেন না, ধ্বংস করতেছেন না, এই জন্য এই সমস্যাগুলো হচ্ছে। তো এটার জন্য অপারেশন করা যাবে না, আপনি ওষুধ খেলে এটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এটা গেল। আর একটা হচ্ছে অপারেশন করার ফলে এই রোগীটা কী হলো, এই রোগীটার বাথরুম আসে, অল্প একটু বাথরুম হয়, মানে একদম অল্প 1-2 মানে টুকটা বাথরুম হওয়ার পরে বাথরুম স্টপ হয়ে যায়। হওয়ার পরে আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার বাথরুমে বেগ আসে, এবার আর বাথরুম হয় না, শুধু বেগে আসে, বাথরুম হয় না, বাথরুমে গেলে বাথরুম হয় না। এই যে অপারেশনের মানে প্রভাব, এটা আপনি কখনোই অপারেশন করবেন না, চিকিৎসা নিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এটা গেল। এরপরে আরেকজনে দেখছি যে আইবিএসের সমস্যা আছে এবং এইচ পাইলোরির সমস্যা আছে। তখন তিনি বলছেন যে আমি হয়তো বা বাঁচবো না। মানে এই রুগীগুলোর কী হয়, মেন্টালি একটা ডিপ্রেশনে ঢুকে যায়, কারণ তারা বেশি মানে তাদের বেশি সওদা আধিক্যত হওয়ার ফলে তার ব্রেনটা অনেক বেশি সওদার কী প্রভাব পড়ে। সওদা এই ব্রেনটাকে নিস্তেজ করে দেয়, মানে নিস্তেজ করার সম্ভাবনা তৈরি করে দেয়, মানে নিস্তেজ হয়ে যায় আর কি। তখন এই সমস্যাগুলো তৈরি হয়। তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা পেট ব্যথা এবং হচ্ছে আলসার এবং পরবর্তীতে তাদের হার্টের সমস্যা হয়, কিডনির সমস্যা হয়, এ ধরনের সমস্যা তৈরি হয়। তো যারা এই ধরনের সমস্যা আছেন তা সবাই দ্রুত চিকিৎসার দিকে ধাবিত হন ইনশাল্লাহ। যারা আছেন সবাই সুস্থ হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।